চীন সফরে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণের চেষ্টা প্রধানমন্ত্রীর, সংসদের ধন্যবাদ প্রস্তাব গৃহীত। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে, পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শীঘ্রই। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরে হত্যাকাণ্ড ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় কাল। আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে পররাষ্ট্র নীতিতে নতুন দিগন্তের সূচনা অভিহিত করে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবে সমর্থন দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা তারেক রহমান বলেন, সফরে বাংলাদেশ ফার্স্ট নীতিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠনের পর গত ২১ জুন থেকে ২৬ জন মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে প্রথম ৪ দিনের রাষ্ট্রীয় সফর করেন। সফর শেষে গতকাল দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় সেশনে তার এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় সংসদের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে ঘিরে সংসদে বক্তব্য রাখেন সরকারি ও বিরোধী দলের প্রধানসহ অন্য সদস্যরা। পরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরকে ঘিরে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানিয়ে, সংসদ থেকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু। মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। এই দেশ আমাদের সবার। আমরা সকলেই স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে থাকি। আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। পরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, দেশের স্বার্থে চীন ও মালয়েশিয়া সফর তার। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। সবশেষে জাতীয় সংসদের সদস্যদের সর্বসম্মতিক্রমে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। আপনাদের সবাইকে ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে চীনের সর্বোচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিনিয়োগ সহ সব ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া চীনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসে তারেক রহমানকে আঞ্চলিক গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর ৬ দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সংবাদ সম্মেলন। উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। মুক্ত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করা ও শ্রমবাজার উন্মুক্ত করা নিয়ে মালয়েশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা, এটা এস্টাবলিশ করার জন্য। চীন সফর সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে চীন সরকার। দুদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান তিনি। আগে ছিল কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ,
এখন সেটা থেকে আমরা কমিউনিটি অফ শেয়ার্ড ফিউচারে চলে গেছি, যেটা তার সবচাইতে ওপরে, এবং তারা এটা গ্রহণ করেছে। আচ্ছা, 2 নম্বর জিনিসটা হচ্ছে আগে বললাম আমাদের দুই দেশের যে রেগুলার সংলাপ, এটা হতো পররাষ্ট্র সচিবের লেভেলে, এখন এটা চলে গেছে ফরেন মিনিস্টার্স লেভেল। তিস্তা এই প্রথমবারের মতন প্রথম যে ধাপটা, 2 দেশের এক্সপার্টদের নিয়ে একটা আপনার টেকনিক্যাল আপনার ফিজিবিলিটি স্টাডি, এইটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের প্রধান অন্তরায় তেল ও গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়া ও চীনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্পেসিফিক্যালি গ্যাস ইনফ্রাস্ট্রাকচার এবং অয়েল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সাথে আলাদা করে মিটিং করেছি যে কত দ্রুত চায়না থেকে আমরা বিভিন্ন সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, সেটা ডিজেলের ক্ষেত্রে হোক, আমাদের এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে হোক, অথবা পাওয়ার জেনারেশন ক্ষেত্রে হোক। সো এইসব ব্যাপারে আমি আশা করছি যে আগামী 3 মাসে আপনারা বেশ কিছু সলিড পদক্ষেপ সরকার থেকে দেখতে পাবেন। মোংলা বন্দরের পাশে 150 একর জমিতে চায়না ইকোনমিক জোন এবং চট্টগ্রামের আনোয়ারায় 1.5 বছরের মধ্যে চীনের বিনিয়োগে কারখানা চালুর কথা জানান তিনি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলির মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করবেন। বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে গত 15 জুন দ্বিতীয় দফায় উভয় পক্ষে যুক্তিতর্ক সমাপ্ত হলে রায়ের দিন ধার্য করা হয়। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান সহ আসামি মোট 5 জন। তাদের মধ্যে একমাত্র এএসআই চঞ্চল চন্দ্র সরকার কারাগারে আছেন। গত বছরে 18 সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে 2024 সালে 19 জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়। বিএনপি সরকার গুম খুনে বিচারে আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, ফ্যাসিবাদী আমলে দলটি বহু নেতাকর্মী গুম খুনের শিকার হলেও ক্ষমতায় গিয়ে তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। রাজধানী ঢাকায় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS আয়োজিত মানবাধিকার সম্মেলনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আওয়ামী লীগের মতো দেশ আবারও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হবে। মানবাধিকার কমিশন গঠনের দাবিও তোলেন বক্তারা। জুবাইর প্রধানের রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে কাঁটাতারে এভাবেই ঝুলেছিল কিশোরী ফেলানীর মরদেহ। 2011 সালের সেই মর্মান্তিক ঘটনা পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল। বিএসএফের গুলিতে সীমান্তে 15 বছরের কিশোরী ফেলানী হত্যার মর্মান্তিক সেই ঘটনার বহু বছর পেরিয়ে গেলেও মেয়ের হত্যার বিচার চেয়ে আজও অপেক্ষায় তার বাবা। যেটা আমি 15 বছর কাঁদতেছে, যেরকম আরো মা বাবা তো কাঁদতেছে, এই জন্য আমি সীমান্ত হত্যাকে বন্ধ, তারপরে ভারতের সাথে আলোচনা, এছাড়া কোনো আলোচনা চলবে না। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 12তম মানবাধিকার সম্মেলনে ফেলানীর বাবার মতো এমন হতাশা আর আক্ষেপের কথা জানান গুম খুনের শিকার পরিবারগুলোর সদস্যরা। একটা মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে না, যেভাবে ওখানে 6-7 জন পুলিশ সদস্য আমাদের উপর নির্যাতন করেছে। সম্মেলনে অংশ নেন মানবাধিকার কর্মী, আইনজীবী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। জুলাই গণ অভ্যুত্থানে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে উল্লেখ করে গণহত্যার বিচার ও শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনের দাবি জানান তারা। বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার, এবং আমরা আরো মনে করি যে সংবাদ মাধ্যমগুলোর যেই মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো দরকার, তাহলে সত্যগুলো সামনে চলে আসবে। রাজনৈতিক দল যখন নিপীড়নের শিকার হয় আর যখন তারা ক্ষমতায় বসেন, ওই সময়কার কোনো অপরাধ নিয়ে তারা সোচ্চার হতে চান না। এটার কারণ কি এরকম যে ক্ষমতায় টিকে থাকতে হলে বাহিনীগুলির সমর্থন লাগবে? এ সময় দীর্ঘ প্রতীক্ষার পর বিচার বিভাগীয় সচিবালয় গঠনের পরও বাদ দেওয়ার সমালোচনা করেন বক্তারা। সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়,
অনলি বিকজ সিমেন্টসে মিনার সিম্পোজিয়াম সরকার আসবে সরকার যাবে এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনো দিন কারো পক্ষে আপডেট করা সম্ভব না। মানবাধিকার লঙ্ঘনের মূল কাজগুলো যারা করেছে সব কিছুকে কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এখন সেই বিচারটা যদি বন্ধ হয়ে যায়, এর চেয়ে বড় দুর্ভাগ্য একটা জাতির জীবনে আর কিছু হতে পারে না। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলীয় বিবেচনা রাখলে আবারও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে বলেও সতর্ক করেন বক্তারা। অসংখ্য শিশু এবং কিশোরীকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা। সাভারে শুরু হওয়া দুদিনের সামাজিক ব্যবসা সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। মোহাম্মদ ইউনূস আরও বলেন, সামাজিক ব্যবসায় সারা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী এ সম্মেলনে অন্যান্যের মধ্যে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। দুদিনব্যাপী এই সম্মেলনে 5টি প্ল্যানারি সেশন এবং 7টি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। Assembly line workers or So this is what we try to continue to enterprise interests, shared success. Those are some of গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বিকেলে ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বক্তব্য দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া সহ 11 দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি যে 10 বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, গণভোটে দেশের 70% মানুষ ভোট দিয়ে তা খারিজ করে দিয়েছে। শেখ হাসিনা মনে করেছিল পদ্মা সেতু আর মেট্রো রেল দিলেই বাংলাদেশের মানুষ তাদের সম্মান এবং মর্যাদা শেখ হাসিনার কাছে বিকিয়ে দেবে। ইতিহাস প্রমাণ করেছে বাংলাদেশের আত্মবিমানী মানুষ না খেয়ে থাকতে পারে, তারা তাদের সম্মান এবং গৌরব কোন স্বৈরাচারীর পায়ের নিচে পিষ্ট হতে দেয় না। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সাংবিধানিক ব্যাপারে ঐক্যমত্য কমিশনের ওই বইতে এবং বৈঠকে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে এগুলো আমরা মানি না। এবং সেই যে 10টা সাংবিধানিক পরিবর্তন, সেটা এমন যে ওইগুলো যদি মানানো হয় তো সেই সংবিধান সংস্কারের কোনো মূল্য হয় না। ইসলামী ব্যাংকিং নিয়ে জাতীয় সংসদে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সদস্যরা। সন্ধ্যায় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিংকে উৎসাহিত করার তাগিদ দেন। এরপর বক্তব্য দিতে দাঁড়িয়ে সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ইসলামের নামে ব্যাংক হলে অন্যান্য ধর্মের মানুষ পিছিয়ে পড়বে। গয়েশ্বরের এই বক্তব্যের প্রতিবাদ জানান আন্দালিব রহমান পার্থ এবং শাহজাহান চৌধুরী। তারা বলেন, ইসলামী ব্যাংক সব ধর্মের মানুষের জন্য। আমার এলাকা তো নির্বাচন কিন্তু সাংগঠনিক ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না, সেখানে অন্য ধর্মের লোক, এটা কি বৈষম্য না ইনজাস্টিস? ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই, কিন্তু কোন ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে। মাননীয় স্পিকার, মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
মাত্র 14 দিনে শুরু করা যাবে নতুন ব্যবসা। এই সময় পণ্য আমদানিতে খোলা যাবে এলসিও, এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে রাজধানী উত্তরায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে কোম্পানি নিবন্ধন করতে সময় লাগে গড়ে 355 দিন। তিনি জানান, ব্যবসায়ীদের হয়রানি কমাতে 6 থেকে 7 সংস্থার আলাদা আলাদা পরিদর্শনের পরিবর্তে আগামীতে যৌথ পরিদর্শনে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ব্যবসা শুরু করা বা বন্ধ করার প্রক্রিয়া সিঙ্গাপুর মডেলে এক জায়গায় করা যাবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, আমদানি রপ্তানি সহজ করতে চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের পাশাপাশি জ্বালানি সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে। To get all the licenses, clearances, permits, on average it takes about 355 days. We have chalked out a pattern, chalked out a pathway where a company, after registering, 14 days after registering, will be able to take its IRC and will be able to open LCs for importing machinery.